আসুন বা ইউরোপের, এটা আপনি পারবেন, অবশ্যই পারবেন। তো তার আগে দেখেন, আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা অলরেডি শুরু করে দেই। আমরা টেন্স শিখতেছিলাম, তো আমরা একটা বাক্য দিয়ে টেন্সটা শিখতে পারি। একটা বাক্য, সেই একটা বাক্যে কিভাবে টেন্স শিখবো সেটা হচ্ছে, এরকম একটা শীট আপনাকে দেখিয়েছিলাম যে একটা মাত্র ভার্ব লিখলাম। এখানে লিখেছি দেখেন, আই গো টু স্কুল। আমি এখান থেকে যদি সবকিছু বাদ দিয়ে দেই, আমি এখান থেকে মনে করাম আমি রাখলাম শুধু হচ্ছে জি ও গো। আচ্ছা, এটা একটু অন্য একটা পেজে যাই। যেমন এখানে যদি আমি লিখি জি ও গো, গো মানে কি? যাওয়া। শুনতে পারছেন? গো মানে হচ্ছে, গো মানে হচ্ছে যাওয়া। আপা শুনতে পারছেন বা স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ও যে বুঝি না কেন মাইক্রোফোন একা একা মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা ভার্ব নিয়েছি গো। আমি প্রেজেন্ট টেন্সের চারটা যদি বলি, গো মানে হচ্ছে যাই বা যাওয়া। গো শব্দের অর্থ হচ্ছে যাই বা যাওয়া। আমি যদি বলি যাইতেছি, দেখেন, যেমন যদি বলি গো, এর সঙ্গে একটা আপনি সাবজেক্ট লাগাই দেন, আই গো, আমি যাই। তুমি যাও, কি হবে বলেন? ইউ গো। আচ্ছা, যদি বলা হয় তারা দেখো, তারা যায়, কি হবে? দে গো। কি হবে বলেন? দে গো। দেখো, আচ্ছা, যদি বলি, দেখো। হ্যাঁ দেখেন, আমি যাই, আই গো। যদি বলা হচ্ছে আমি যাচ্ছি, তখন বাক্যটা কি হবে বলেন তো? আমি যাচ্ছি, তখন হবে আই, তারপর একটা, গোয়িং। হ্যাঁ, আই গোয়িং এর পরে এখানে মাঝখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, আই অ্যাম গোয়িং। জি ও আই আই এন এম গোয়িং। জি। কি হবে? আই অ্যাম গোয়িং। এই বাক্যটা আই হবে এম হচ্ছে গোয়িং। আই অ্যাম গোয়িং। দেখেন, আমি যাচ্ছি। আচ্ছা, এই বাক্যটাকে যদি বলা হয় আমি গিয়েছি, তখন কি হবে বলেন? আই, ওর পরে একটা হ্যাভ আনতে হবে, এইচ এ ভি। হ্যাভ কেন আসবে জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব এসেছে অ্যাম। কি এসেছে বলেন? অ্যাম। আর এই হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে আসে হচ্ছে হ্যাভ। কি হবে? আই হ্যাভ। ভালো করে লক্ষ্য আই করি, আই হ্যাভ। আর লিসেন। হ্যাঁ, আই হ্যাভ মানে আমি সম্প্রতি, রিসেন্টলি, যখন হ্যাজ বা হ্যাভ বসে তখন গো থাকে না, তখন ভার্বের ভি3 হয়, আই হ্যাভ গন। জি ও এন ই। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি তিনটা বাক্য লিখেছি। প্রথমটা লিখেছি গো। আমি বুঝিনি অ্যাপটা কেন বসলো। ধন্যবাদ, এরকম আই প্রশ্ন হ্যাভ গোয়িং। করবেন, হ্যাঁ। এই যে দেখেন, এখানে লিখলাম আই গো। এই বাক্যটা দেখেন, আমি ইয়া, আই গো। আই গো, একটু বুঝতে পেরেছেন? আমি যাই, সাবজেক্ট এবং আমি ভার্ব যাই। আছে, তাই না? আচ্ছা, আমি যাই, এই বাক্যটাকে যদি বলি আমি যাচ্ছি বা আমি যাইতেছি, তখন হবে আই অ্যাম গোয়িং। এই যে দেখেন, লিখেছি আই অ্যাম আই গোয়িং। এম গোয়িং। এখানে অ্যাম কেন হলো, গোয়িং কেন হলো? খুব সহজ উত্তর, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে চলমান বর্তমান বা ঘটমান বর্তমান। চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান ও, কাল। আই অ্যাম, ঘটনা ঘটনা। হুম, আই অ্যাম গোয়িং। আচ্ছা, বাক্যটা কি হবে? আই অ্যাম গোয়িং। আই এম দেখেন, গোয়িং। আমি যাইতেছি, তাই না? তাহলে এই যে আই অ্যাম গোয়িং, এখানে অ্যামটা আসে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর। তো আই যেহেতু ফার্স্ট পারসন, আই এর পরে কি বসে বলেন? আই এর পরে অ্যাম বসে, আই অ্যাম। এম বসে। আর এরপর ভার্বের পর আইএনজি হবে, আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। হুম। যদি বলা হয় আমি গিয়েছি, এই যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই, দেখেন, আই গো, আমি যাই, এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, সাধারণ বর্তমান কাল। এই জন্য সাবজেক্ট এবং ভার্ব, আর কিচ্ছু না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের পর আইএনজি, আই অ্যাম গোয়িং। কি হবে? আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। আই এম গোয়িং। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে রাখবেন, এখানে যেমন অক্সিলারি ভার্ব হিসেবে দেখেন অ্যাম এসেছে, অক্সিলারি ভার্ব হিসেবে কি এসেছে? অ্যাম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বা হ্যাভ বসে, হ্যাজ বা হ্যাভ। তো আই এর পরে হ্যাভ কখনো, আই বসে। এর পরে কখনো হ্যাজ বসে না, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ গন। কি হবে বলেন? আই ও, হ্যাভ, আগের পরে কখনো হ্যাজ বসে না। না, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে হ্যাভ বসে, মানে প্লুরাল এবং সিঙ্গুলার। মনে রাখবেন, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, আই এবং উই দুইটা জায়গায় মাত্র হ্যাভ বসে। মনে রাখবেন দুইটা কথা, আই এবং উই। আই এর পরে হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে। ওদের পরে হ্যাভ বসে। আই হ্যাভ, আচ্ছা। আর যখন এই হ্যাজ বা হ্যাভ ব্যবহার করবেন, তখন ভার্বের ভি3 ফর্ম হবে। যেমন গো, ওয়েন্ট, গন, এই ভার্বের ভি3 ফর্মটা আমি একটু দেখায় আসি আপনাকে। এটা দেখেন, এটা আমার দেখাই। এইটা কোথায় জানি আছে, এখানে আছে, স্পিক ইংলিশ। এখানে একটু দেখবো আমরা।
কনজুগেশন অফ ভার্বস, এই যে এইগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে খুব সুন্দর করে, তাহলে কথা বলাটা অনেক সহজ হবে। এই যে জায়গা দেখেন, কোনগুলো গো। মুখস্থ করতে হবে? হ্যাঁ, এই যে এইগুলো? এই যে আমি দেখাচ্ছি এইগুলা। যেমন গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল বা গিয়েছিলাম, আর গন মানে হচ্ছে গিয়াছে, গিয়াছে, দেখিয়াছে, খেয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় ভি ওয়ান ফর্ম, বাম পার্শ্বের এই সারি। গো এ- ওয়েন্ট। হ্যাঁ, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে গিয়াছে, গো ওয়েন্ট গন। তাহলে আমি কিভাবে মুখস্থ করবো? আপনি আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে অবশ্যই মুখস্থ করবো। এইভাবে মুখস্থ করতে হবে। গো অর্থ যাওয়া, এটার আমি আরেকটা শীট দেবো, এটা জাস্ট আমি স্যাম্পল একটা মডেল হিসাবে নিয়ে আসছি। গো মানে আপনি যাওয়া। একটা শীট দিয়েছেন, আমি আসলে ভালো করে বুঝতে পারতেছি না ওগুলো আমি কিভাবে মুখস্থ করব। এই যে এই শীটটা আপনাকে দিয়েছি, দেখেন এইটা। হ্যাঁ। এটা প্রথম শব্দটা রয়েছে নেম। নেম মানে আমরা নেম। জানি নাম, কিন্তু এখানে নেম মানে হচ্ছে সংজ্ঞা দেওয়া। নেম মানে হচ্ছে কোনো কিছু সংজ্ঞা। সংজ্ঞা দেওয়া। তো আপনি এইভাবেই মুখস্থ করবেন নেম, এর বাংলাটা মুখস্থ করবেন। নেম মানে হচ্ছে, নেম অর্থ হচ্ছে সংজ্ঞা দেওয়া। আর এর ভি টু, সংজ্ঞা দেওয়া। এর ভি টু পাস্ট ফর্ম যেটা, এইটা যেভাবে আছে এইভাবে মুখস্থ করবেন। ওর পরে নেমের পরে দেখেন শুধু ডি যোগ করা হয়েছে, নেমড। নেমের পরে কি যোগ করা নেমড। হয়েছে? ডি, নেমড। আর এরপরে ভি থ্রি যোগ নেমড। করা হয়েছে আরেকটা, সেটা হচ্ছে নেমড। এইভাবে মুখস্থ করবেন যে নেম। আচ্ছা দাঁড়ান একটু, NAMED, নেম, NAMED সেম তো হলো স্যার পরেরটা নেম। হ্যাঁ, তাহলে ওই সেম হলে সেমই মুখস্থ করবেন, এটা তো আপনার জন্য সুবিধা হইলো। এবং দেখবেন আচ্ছা আচ্ছা। এর এর বেশিরভাগই কিন্তু এটাকে প্রথম অংশকে বলা হচ্ছে ভি ওয়ান ফর্ম, এই দ্বিতীয় অংশকে বলা হয় ভি টু মানে ভার্ব টু, আর এই তৃতীয় অংশকে বলা হয় ভার্ব থ্রি। কি বলা হয় বলেন? ও, ভার্ব থ্রি। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ইয়েস, এবং আরো একটা নামে ডাকা হয়, এদের অনেকগুলো নাম থাকে। যেমন এই আচ্ছা প্রথম অংশকে বলা হয়, প্রথম অংশকে বলা হয় প্রেজেন্ট ফর্ম অথবা ভি ওয়ান ফর্ম। আর এই দ্বিতীয় আচ্ছা। অংশকে, দ্বিতীয় অংশকে বলা হয় ভি টু ফর্ম, ভার্ব টু, অথবা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অতীত। যেমন ভার্বের পাস্ট। নেম মানে সংজ্ঞা দেওয়া, আর নেমড মানে হচ্ছে সংজ্ঞা দিয়েছিল বা সংজ্ঞা দিয়েছিলাম। নেমড শব্দের অর্থ আচ্ছা। হচ্ছে সংজ্ঞা দিয়েছিল, বা আমি এইটা দিয়ে একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। যেমন গো মানে যাওয়া, তো আমি লিখেছি কেবল একটু আগে, যদি বলা হয় আই গো, কি বললাম? আই গো, তখন কি লিখবেন? হাই গো। তখন লিখবেন আমি যাই, গো। আর যদি বলা হয় আমি গিয়েছিলাম, তখন আপনি কি লিখবেন? তখন লিখতে হবে আই ওয়েন্ট। এই দেখেন গো মানে যাওয়া, আর এই দেখেন এই দ্বিতীয় সারি বা দ্বিতীয় অংশের নাম হচ্ছে, ও, বুঝতে আই পেরেছেন? ওয়েন্ট। ইয়েস, এইটা গিয়েছিলাম। এই দ্বিতীয় সারি, এই অংশের নাম, এই যে দেখেন আমি দাগ দিচ্ছি, এইটার নাম হচ্ছে পাস্ট সিম্পল অংশ। আর এই তৃতীয় অংশকে বলা হয় ভি থ্রি, ভার্ব থ্রি, অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলা হয়? পাস্ট ফার্স্ট পার্টিসিপল পার্টিসিপল। ফর্ম। এইভাবে মুখস্থ করবেন। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানে গিয়াছে। যদি বলা হয় তারা বাজারে গিয়েছে, তারা ইউনিভার্সিটিতে গিয়েছে, বর্ণা তার অফিসে গিয়েছে, বর্ণা ভাত খেয়েছে, তখন আপনাকে এই তৃতীয় অংশ মানে ব্যবহার করতে হবে। যদি বলা হয় সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, হ্যাজ কেন দিলেন? কারণ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি টেন্সটা আজকে আবারও দেখাবো। এই প্রেজেন্ট জি পারফেক্ট টেন্স, স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় এই ভি থ্রি অংশ ব্যবহার করতে হয়। যদি বলা হয় আমি ভাত খাই, তখন দেখেন ইট ব্যবহার করতে হবে, আই ইট রাইস। যদি বলা হয় ইয়া। আমি ভাত খেয়েছিলাম, তখন হবে আই এট রাইস। তখন কি দিতে হবে বলেন? তখন এট আই দিতে এট হবে। রাইস। হুম তখন কিন্তু আপনাকে এট ব্যবহার করতে হবে, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম গতকাল বা 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে, অতীতকাল হয়ে গেল। আর যদি বলা হয় আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তখন হবে আই হ্যাভ ইটেন রাইস। কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। এই ভি থ্রি অংশটা প্রত্যেকটা হচ্ছে করিয়াছি, খেয়েছি, গিয়েছি, অর্থাৎ কাজটা করা হয়েছে যখন বুঝাবে, এই মাত্র হয়েছি। সবগুলো মুখস্থ করে ফেলতে হবে? অবশ্যই অবশ্যই, এবং এগুলো মুখস্থ করা খুবই সহজ। আপনি 1-2 বার একটু পড়বেন, দেখবেন অটোমেটিকলি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, আপনার এগুলো জানা। শুধু 1-2 বার একটু দেখলেই হয়ে আচ্ছা যাবে। হ্যাঁ, এগুলো অলরেডি আপনার আচ্ছা জানা আচ্ছা। আছে। শুধু 1-2 বার একটু দেখবেন এগুলো। আপনি যখন স্টুডেন্ট লাইফে এই দেশে পড়াশোনা করেছেন, এর প্রত্যেকটা জানা আছে। যেমন দেখেন দ্বিতীয়টা ডু, ডু মানে হচ্ছে করা। করেছিলাম বললে কি হ্যাঁ। হবে? ডিড। আর করেছি বা করিয়াছি তখন হবে ডান, ডু, ডিড, ডান। ডু মানে করা, দুইটা। ডিড মানে করেছিলাম, আর ডান মানে করিয়াছি বা করেছে, এমন একটা ভাব বোঝায়। ডু, ডিড, ডান। বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ, বুঝেছি। অর্থাৎ এই ভার্ব ফর্ম গুলা মুখস্থ প্রথমেই করতে হবে। কেন করতে হবে? এইবার আমি সেই জায়গাতে আসি, আমি যেখানে আপনাকে দেখাচ্ছিলাম।
অর্থাৎ এই জিনিসগুলো জানলে আপনি বাক্যগুলো পারবেন। যেমন দেখেন এই যে লিখেছি আই গো, এখানে লিখেছিলাম আই গো অর্থাৎ আমি যাই। আর আমি যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান বর্তমান কাল, তখন বাক্যটা কি হবে? আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং। যদি বলা হয় সে যাচ্ছে, হি ইজ গোয়িং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। আমরা যাচ্ছি, উই আর গোয়িং। হুম। আচ্ছা, করিম যাচ্ছে, করিম ইজ গোয়িং। অর্থাৎ এই গোয়িংটা থাকবে, আর প্রথমে একটা সাবজেক্ট বসাবেন, সাবজেক্টের পরে একটা অ্যাম ইজ আর দিতে হবে, অক্সিলারি ভার্ব। কোথায় দিতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, এই একই বাক্যটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন সামান্য একটু পরিবর্তন করতে হবে। কি করতে হবে বলেন তো? এই যে বাক্যটা আই অ্যাম গোয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম এর পরিবর্তে শুধু অজয়ের বসাতে হয়। তো আই এর পরে কি অজ বসে না ওয়ার বসে? আই এর পরে অজ বসে। আই ওয়াজ গোয়িং, দেখেন আই অ্যাম গোয়িং এর অর্থ হচ্ছে আমি যাচ্ছি। আর যখন বললাম আমি যাচ্ছিলাম, তখন অ্যাম এর পরিবর্তে অজ হবে, আই ওয়াজ গোয়িং। ওয়াজ অর্থ কি? অজ ওয়াজ অর্থ মানে হচ্ছে, হ্যাঁ এখানে অজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। অজের অর্থ হচ্ছে ছিল বা হয়েছিল। কি হচ্ছে হুম, স্যার? অজের বাংলাটা হচ্ছে ছিল বা হয়েছিল। কিন্তু আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, এখানে অজের কিন্তু কোনো অর্থ হয় না। এখানে অজটা শুধুমাত্র ওই বাক্যটাকে সাহায্য করার জন্য এসেছে। এর কিন্তু এখানে কোনো মিনিং হয় না, কিন্তু শুধু অজের অর্থ হচ্ছে ছিল বা হয়েছিল। কি হবে বলেন? অজের অর্থ হচ্ছে ছিল ছিল। ছিল যেমন অজ মানে দিয়ে একটা বাক্য করে দেখাই ডিরেক্ট। যদি বলা হয়, এখানে লিখলাম আমি একজন, পাস্ট এটা। হুম, এটা একটু লিখে দেখাই। আমি একজন ছাত্র ছিলাম, তখন হবে WAS, আই ওয়াজ এ স্টুডেন্ট, STUDENT। ভালো করে দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তাই না? এই যে বাক্যটা দেখেন একটু। হ্যাঁ, যেটা পাস্ট টেন্সের সাথে হয়। হ্যাঁ হ্যাঁ, পাস্ট টেন্সের সাথে হয়, কিন্তু একটু কথা থেকে যায় এখানে কিন্তু। এই বাক্যটা একটু খেয়াল করেন, এই যে আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজটা কিন্তু একটা মেইন ভার্ব। কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসবে, সাহায্যকারী ক্রিয়া হবে, তখন কিন্তু এর তেমন কোনো মিনিং থাকে না। এই বাক্যটা খেয়াল করেন, এই যে বেগুনি পার্পল কালার, আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে একটি মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ। এই ওয়াজ মানে হচ্ছে ছিল বা হয়েছিল। ওয়াজ মানে হবে ছিল বা হয়েছিল। আই ওয়াজ এ আচ্ছা। স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তাই না? এখানে ওয়াজের অর্থ হচ্ছে ছিল বা ছিলাম বা হয়েছিল। কিন্তু এই বাক্যটাকে যেমন আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আর এইটাকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করি আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, তখন হবে আই ওয়াজ গোয়িং। কি হবে বলেন? আই ওয়াজ আই ওয়াজ। গোয়িং, আমি যাচ্ছিলাম। দেখেন এখানে কিন্তু ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। আচ্ছা, আমি আরো সামনে এগোই। আচ্ছা হুম। আচ্ছা, আই এম গোয়িং, আমি যাচ্ছি। হুম। আই হ্যাভ গোয়িং। হ্যাঁ, না, এই দেখেন এইভাবে পড়বেন, আই গো, আমি যাই। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ গন। এটার আই অর্থ হ্যাভ হবে হচ্ছে গন। আমি গিয়েছি। আর প্রেজেন্ট পারফেক্ট আই কন্টিনিউয়াস, ওয়াজ, আমি স্টুডেন্ট ছিলাম। আই আচ্ছা, ওয়াজ এ আমি স্টুডেন্ট। ভার্বগুলো বুঝতেছি। হ্যাভ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, গন। ভার্ব আই গুলো বুঝবেন। আপনি এইগুলো একটু পড়েন, এইগুলো পড়লে ভার্ব গুলো আপনি সব বুঝতে পারবেন। আমি একটু কালার করি। এইগুলো আপনি আগে একটু পড়ে ফেলেন, এর প্রত্যেকটা বাক্য অনেক কাজে দিবে। এখান থেকে এইভাবে পড়বেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। কিভাবে হলো? প্রথম বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি স্কুলে যাই। আর আমি স্কুলে যাই না, তখন এই গোটাকে আই নট গো টু স্কুল বলা যায় না। এই অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া নেগেটিভ করতে গেলে ডু নট আসে। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এই বাক্যগুলো একটু পড়েন তো, ইংরেজি প্লাস বাংলা কি লেখা আছে। ওকে ওকে, ওকে আমি করতেছি। হুম। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? হুম। ডোন্ট আই গো টু স্কুল, আমি আমি কি স্কুলে যাই না? হুম। হি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজন্ট গো টু স্কুল, হুম। সে স্কুলে যায় না। হুম। আর ডাজ ডাজ হি গো টু স্কুল,
সে কি স্কুলে যায়? হ্যাঁ, এটা বলতে হবে ডাজেন্ট। ডাজেন্ট। হ্যাঁ, এটা ডাজেন্ট হি গো টু স্কুল। তো এখানে দেখেন দুইটা শব্দ। স্যার ডাজ এটা আছে মানে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তারপর ডাজেন্ট হি গো টু স্কুল, মানে ডাজটা ব্যবহারটা আমি বুঝলাম না, ডিও ইএস, ডাজ এর ব্যবহারটা বুঝলাম না। হ্যাঁ, ডাজের ব্যবহারটা হচ্ছে কি, প্রথম বাক্যে দেখেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা হচ্ছে আমি পজিটিভ স্কুলে একটা যাই। বাক্য, পজিটিভ। এটাকে যখন নেগেটিভ করলাম, আমি স্কুলে যাই না, তখন এই আই এর পরে ডু নট বসাতে হয়। কারণ, তো এইখানটা যে ডাজ আছে, না ডাজ শোনেন, অর্থ এখন কি এই স্কুলে যে যায় আই, না? প্লিজ, এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই এবং উই। Person। এরপরে ডু বসে বা ডু নট বসে। আই এবং উই এর পরে নেগেটিভ করতে গেলে ডু নট হয়, আর যদি প্রশ্নবোধক করতে হয় তখন ডু বসে। কি বসে বলেন? ডু। টু হ্যাঁ, বসে। আর এই যে হি, এই হি থার্ড পারসন ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ডাজ হবে বা ডাজ নট হবে। ডাজ, যেমন দেখেন হি গোস টু স্কুল, এটা পজিটিভ একটা বাক্য, সে স্কুলে যায়। এটাকে যখন নেগেটিভ করব, তখন কি হবে জানেন? সে স্কুলে যায় না। হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না, এটা কি হবে? হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুল। স্কুলে যায় না। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, কি হবে? ডাজেন্ট হি গো টু স্কুল। ডাজেন্ট হি এখানে গো টু স্কুল, এই ইয়া। ডাজ, আপনার প্রশ্ন ছিল ডাজের ব্যবহারটা বুঝিনি, তো ডাজ হলো কেন? এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এখানে যদি বলতাম বর্ণা স্কুলে যায়, বর্ণা গোস টু স্কুল, বর্ণা স্কুলে যায় না, বর্ণা ডু নট হবে না, তখন কি হবে? বর্ণা ডাজ নট গো টু স্কুল, কি হবে বলেন? ও, বর্ণা, ডাজ নট হ্যাঁ, গো টু কারণ স্কুল, তাহলে বর্ণা, এক্ষেত্রে ডাজ হি আছে। ইয়েস, এখানে হি বা বর্ণা এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই জন্য এখানে ডাজ বা ডাজ নট হবে। নেগেটিভ করতে গেলে ডাজ নট, আর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকে ডাজ। ডাজ বর্ণা গো টু স্কুল, ও, বর্ণা কি স্কুলে যায়? ও, বর্ণা, প্রশ্নবোধকের কারণে এখানটা ডাজ ব্যবহার, তাহলে ইয়েস। এখানে তো ডাজেন্ট আছে স্যার। হ্যাঁ, ডাজেন্ট বসবে কখন? যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, তখন ডাজেন্ট ও হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাজেন্ট বর্ণা গো টু স্কুল, যেমন এখানে রয়েছে ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? ডাজেন্ট বর্ণা গো টু স্কুল, বর্ণা কি স্কুলে যায় না? বুঝতে ওকে। পেরেছেন? এইটা টেন্সটা, আমি আজকে একটু টেন্সের ভিতরে প্রবেশ করি। আপনাকে আরো দুইটা তিনটা ক্লাস আমি শুধু টেন্সটাই নিব, টেন্স না নিলে আপনি বুঝবেন না। আচ্ছা, আমি কোন টেন্স পর্যন্ত করিয়েছিলাম মনে আছে? প্রেজেন্ট টেন্সের চারটা কি কমপ্লিট হয়েছিল? আমি আসলে অনেক দুঃখিত, আসলে আমার এটা আমার লেজির জন্য আমি এটা মানে আপনি আমাকে বলেছেন যে সর্বমোট 5টা টেন্স, সরি 20টা টেন্স আপনাকে দিতে বলেছেন। হুম, হুম। আমি আমি আসলে দুঃখিত, নেক্সট টাইম হবে না এমন। আচ্ছা, আমি কোনো এখন সমস্যা নেই, ভেঙে আপনি দেবো। সত্য কথা বলেছেন, আমি খুব খুশি হলাম। আচ্ছা, এখন দেখেন, আপনার হোমওয়ার্ক গুলো করার হ্যাঁ। দরকার নেই, আপনি না করলেও আমি খুশি হব, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আমি এই যে ক্লাসটা এখন নিচ্ছি, আপনি যদি ক্লাসটা মন দিয়ে করেন, বা ক্লাসের পড়াগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমাকে বলবেন, আমি একবার না, আমি 10 বার করে আপনাকে বুঝাবো। হুম। জি কিন্তু, স্যার, অনেক তো, ধন্যবাদ, হুম, খুশি হলাম। কিন্তু ক্লাসের পড়াটা আমি ক্লাসেই রেডি করিয়ে দিব, পরবর্তীতে আপনি হোমওয়ার্ক না করলেও সমস্যা নেই। হোমওয়ার্কটা কেন দেই? আপনার যেন একটা দায়িত্ব থাকে যে স্যার আমাকে পড়া দিয়েছে, আমাকে পড়ার টেবিলে বসতে হবে, বা আমাকে এইটার পিছনে সময় দিতে হবে, এই বাধ্যবাধকতার জন্য আমি পড়াটা দেই, এছাড়া আর কিছু না। তো যাই হোক, আমার মনে আছে আমি আপনাকে তিনটা টেন্স দেখিয়েছিলাম। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে 4 ভাই, তো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা দেখিয়েছিলাম। এখন হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আপনাকে একটু ভালো করে দেখাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটা কেমন হয়, এইটা আপনাকে একটু আমি ভালো করে দেখাই। প্রশ্ন করতে হুম। যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট হচ্ছে অনিশ্চয়তাটাকে বোঝায়, তাই না? না, অনিশ্চয়তা ওখানে না, অনিশ্চয়তা বলা যাবে না, বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। যেমন দেখেন, আমি অলরেডি না সামনে না, যা শুধু ইনডিফিনিট জানছে মানে অনির্দিষ্ট। হ্যাঁ, হ্যাঁ, ইনডিফিনিট অনিশ্চয়তা না, এটা অনির্দিষ্ট, ঠিক ঠিক, অনির্দিষ্ট করে বোঝাবো। অবশ্য এটাকে ইনডিফিনিট বলে। একদমই। ইনডিফিনিট। তাহলে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা দেখেন, আমি একটি মাত্র শব্দ দ্বারা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াসটা হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। কন্টিনিউয়াসটা হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। যেমন বর্ণা ভাত খাচ্ছে, সুমনা বই পড়ছে, আমি স্কুলে যাচ্ছি।
টেন্স বলতেছেন, আসলে আমি পুরো টেন্সটা নয়, জাস্ট আমি এর অর্থগুলো জানতে চাচ্ছি। যেমন আমি বললাম ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস মানে আচ্ছা, কি, অর্থগুলো আমি কন্টিনিউয়াস। বলে দেই, দেখেন। ইনডেফিনিট এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আমি একটা উদাহরণ নিয়ে সঙ্গে সঙ্গে একটা উদাহরণে দেই। যেমন আমি স্কুলে যাই, এই কথাটা বললে সাধারণভাবে আমি স্কুলে যাই, প্রতিদিন যাই, এমন একটা ভাব এখানে বোঝাচ্ছি। ইনডিফিনিট হচ্ছে সাধারণ বর্তমান কাল। ইয়েস। আচ্ছা, আরেকটা দেখেন, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা যদি আমি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যদি বলি তখন হবে হচ্ছে এই যে জায়গাগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। চলমান বা ঘটমান, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। হ্যাঁ, যেমন আপনি বললেন যে স্যার আমি আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি, এটা আপনি কন্টিনিউ করবেন, মানে আপনি চালু রাখবেন, চলমান রাখবেন। এটা হচ্ছে ও, কন্টিনিউয়াস টেন্স। বুঝতে এবার পেরেছেন? বুঝছি স্যার, যে বুঝেছেন? বলুন। আচ্ছা দেখেন, ওই একই বাক্যটা যদি উদাহরণ দেই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এইটাকে বলা যায় আমি স্কুলে, এই যাই যে ভার্ব, এখানে দেখেন এই যে যাই, একটু বড় করে দেই, আমি স্কুলে যাই, এখানে শুধু এই ভার্বটাকে পরিবর্তন করে দিব। কন্টিনিউয়াস টেন্সে এই যাইকে বলতে হবে আমি স্কুলে যাচ্ছি, যাইতেছি। যাইতেছি, থ্যাংক ইউ, আমি স্কুলে যাইতেছি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। এর অর্থ হচ্ছে ওকে। চলমান বা ঘটমান বর্তমান কাল। বুঝতে ইয়া, পেরেছেন? আমি এটাই বলতে চাচ্ছিলাম স্যার, কারণ আপনি আমাকে ভেঙে ভেঙে মানে ভেঙে ভেঙে আমি বুঝতে, প্রেজেন্ট মানে বর্তমান, হুম প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, হুম আর হুম টেন্স মানে তো বাক্যই। টেন্স এই জন্য মানে আমি হচ্ছে কাল। এটাকে দেখেন, এই প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর ইনডেফিনিট মানে হচ্ছে সাধারণ, আর এই টেন্স মানে কাল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। এর হ্যাঁ জি স্যার, আমি এইভাবে আপনার কাছে বুঝতে চাচ্ছিলাম। তারপর কন্টিনিউয়াস তো বুঝলাম, আমি কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস আহ, মানে চলমান, ধারাবাহিক। চলমান বা ঘটমান। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান বা ঘটমান। হ্যাঁ, আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে কি হচ্ছে? পারফেক্ট প্রেজেন্ট মানে তো পারফেক্ট, দেখেন প্রেজেন্ট পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে এইটার প্রেজেন্ট মানে বর্তমান আর টেন্স মানে কাল। তাহলে প্রেজেন্ট মানে কাল। বর্তমান আর টেন্স মানে কাল, মাঝখানে থেকে গেল পারফেক্ট। পারফেক্টের, পারফেক্ট, এর পারফেক্টের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত। পুরা ঘটিত, কি বললাম বলেন? পুনর্গঠিত। হ্যাঁ, এর বাংলাটা পারফেক্ট একটু বুঝাই দেয়, যেমন হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, পূর্বে ঘটে গেছে। অর্থাৎ এইটার একটা বাংলা উদাহরণ দেয়, যেমন আমি ভাত খেয়েছি, শুধু পূর্বে ঘটে গেছে বললে অনেকে পাস্ট টেন্স বোঝে, কিন্তু এইটা হচ্ছে পূর্বে ঘটে গেছে কিন্তু অল্প একটু সময় আগে, এইমাত্র যে কাজটা শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। আমি ভাত খেয়েছি অর্থাৎ 5 মিনিট আগে আপনাকে আমি ফোন দিলাম যে বর্ণা আপু আপনি কি করছেন, আপনি বললেন যে স্যার আমি এইমাত্র ভাত খেয়ে উঠলাম। তাহলে এই যে এই মাত্র খেয়েছি মানে একটু আগে কাজটা শেষ হয়েছে, 10-15 মিনিট, 20 মিনিট আগে, তার বেশি বলা যাবে না, ঠিক আছে? আমি ফুটবল খেলেছি, ছেলেরা তাস খেলেছে, আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে। অর্থাৎ একটু আগে শেষ হয়েছে যে কাজগুলো, বাংলায় ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে, এইগুলাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল। দেখেন এই বর্তমান শব্দটা উল্লেখ রয়েছে, মানে পূর্বে ঘটে গেছে কিন্তু এখনো বর্তমান, এগুলাকে বলে পুরাঘটিত বর্তমান কাল। কি বলা হয় বলেন? কাল, পুরাঘটিত। পুনর্গঠিত গঠিত বর্তমান কাল। আরেকটা টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এইখানে দুইটা টেন্স জড়িত আছে, এই কন্টিনিউয়াস শব্দটাও রয়েছে, এই দ্বিতীয় টেন্স, আবার তৃতীয়টাও রয়েছে, পারফেক্ট শব্দটাও আছে। তাহলে এর বাংলা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান কেমন? পুনর্গঠিত। হ্যাঁ, এর একটা ওকে ওকে। উদাহরণ দেই। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। দেখেন 1 ঘন্টা আগে শুরু করেছি, এখনো কিন্তু খাওয়া শেষ হয়নি, খাচ্ছি। তাহলে খাচ্ছি, যাচ্ছি, এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সে থাকে। এই জন্য এখানে কিন্তু কন্টিনিউয়াস শব্দটা উল্লেখ করা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমার এই তৃতীয় নাম্বারের টেন্স একটু আগে যেটা বুঝালাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই পারফেক্ট কথাটাও এখানে উল্লেখ আছে। গঠিত। অর্থাৎ এখানে ভার্বের পরে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকবে, হ্যাজ বিন বা
হ্যাভ বিন। আপনাকে যেভাবে আমি বুঝাচ্ছিলাম এইটা আপনি বুঝতে পারলে সব থেকে ভালো হবে। এই যে জায়গাটা এটা দেখেন, এই যে জায়গাটাতে ছিলাম, যেমন আই গো, প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে সাবজেক্ট আর শুধু ভার্ব থাকে, কেননা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। এর অর্থ কি হবে বলেন? সাধারণ সাধারণ বর্তমান কাল। আচ্ছা, আই গো, আমি যাই। যদি বলা হয় আমি যাচ্ছি, আমি যাইতেছি, তখন কি লিখেছি দেখেন, আই অ্যাম গোয়িং। কি হবে? I'm এখানে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে অলরেডি আপনি জানেন অ্যাম ইজ আর বসে। তাহলে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। এইটাকে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আসে, ভার্বের পর আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও তাই, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, তারপর ভার্বের পর আইএনজি। কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর আছে, আর ওখানে থাকবে অজয়ের। আই অ্যাম গোয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আই ওয়াজ গোয়িং। কি হবে বলেন? I was going গোয়িং। আচ্ছা, past Tuesday. Yeah, ইয়েস, yeah, ঠিক আছে স্যার, ঠিক হ্যাঁ। আছে, সবগুলোই বুঝতে পারবেন। আর এই ক্লাস রেকর্ড গুলো বারবার দেখবেন, কথাগুলো শুনলে মনে পড়বে। এইবার প্রেজেন্ট পারফেক্টে কেবল যেটা বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ গন, আমি গিয়েছি, তাই না? আই হ্যাভ গন, দেখেন আমি গিয়েছি। আচ্ছা, তাহলে এইটা এখানে হ্যাভ কেন হলো? বলেছি যে পুরাঘটিত বর্তমান কাল, পূর্বে ঘটে গেছে, আমি গিয়েছি, আমি খেয়েছি, সে গান গেয়েছে, সে একটা ছবি এঁকেছে, সে একটা চিঠি লিখেছে। এই যে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, তার ফল এখনো বিদ্যমান, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে, এই গঠন প্রণালীগুলো আপনি একটু মনে রাখবেন। এখানে দেখেন প্রথমে সাবজেক্ট দিয়েছি আই, এরপরে হ্যাজ বা হ্যাভ বসে। তো আই এর পরে কখনো হ্যাজ বসে না, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ। আর একটু আগে আপনাকে যে ভার্বের ভি3 দেখালাম, প্রথমে আমাদেরকে কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে প্রাথমিক পর্যায়ে। একেবারে আপনি যেমন নূতন, আপনাকে সাবজেক্ট মুখস্থ করতে, সাবজেক্ট কি দেখেন, আই, উই, হি, সি, দে, হুম, তারপরে কারোর নাম, এগুলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আর আমাদের কিছু ভার্ব মুখস্থ করতে হবে, যেমন আমি গিয়েছি, এখানে আপনি গো মানে যাওয়া, কিন্তু গিয়েছি, খেয়েছি, দেখেছি, এই ভি3 ফর্ম যদি মুখস্থ না করা হয়, একটু আগে আমি যে ফর্মটা হ্যাঁ, দেখিয়েছি না, ওইটা দিয়ে দিব, এই ভি3 ফর্মটা আপনাকে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন? এই যে জায়গাটা, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। এই রিটেন কথাটা কোন জায়গা থেকে এসেছে? রাইট থেকে। রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন, এই যে জায়গাটা দেখেন, আপনাকে দেখিয়েছিলাম, এগুলা মুখস্থ করতে হবে। এগুলো আপনি অবসর সময় একটু পড়বেন। যেমন এখানে একটা দেখেন রয়েছে, কতগুলো অনেক ভার্ব দিয়েছি, হ্যাঁ। যেমন পিক, পিক মানে চয়ন করা, চয়ন করা মানে হচ্ছে কি তোলা, যেটাকে ফুল তোলা বলি। যেমন আমি ফুল তুলি, আমি ভোরবেলায় গাছ থেকে ফুলগুলো তুলেছিলাম, তখন কি হবে? আই পিকড সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য ট্রি এট ডন। পিক মানে তোলা বা চয়ন করা, আর পিকড মানে তুলেছিলাম বা চয়ন করেছিলাম, তুলেছিলাম বা চয়ন করেছিলাম। ইংলিশটা রিডিংটাও ভালো হয় না, সবগুলা ধন্যবাদ, রিডিং এইভাবে আমাকে ভালো বলবেন, আর এই হয় না। কথাগুলা পার্সোনালি হোয়াটসঅ্যাপে লিখে দিবেন। এই ক্লাসের ভিতরে, তো চলমান ক্লাসের ভিতরে বললে মনে থাকে না, স্মরণে থাকে না, এগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিবেন যে স্যার আমার এই এই চ্যাপ্টার গুলাতে সমস্যা, ভয়েস চেঞ্জের সমস্যা, আমার টেন্সের সমস্যা, কেমন যে কেবল যেটা বললেন যে স্যার আমি রিডিং পড়তে পারি না। এই যে দেখেন, এই জায়গাটা আপনাকে যদি একটু রিডিং পড়তে দেয়, আমাদের রিডিং এর জন্য অনেক প্যাসেজ থাকে, হ্যাঁ, এগুলো রিডিং পড়তে হবে। রিডিং এর জন্য আলাদা চ্যাপ্টার আছে। এই যে দেখেন, এগুলা রিডিং পড়ে পড়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি বের করে দিচ্ছি। উম, কোথায় যেন রেখেছি। আচ্ছা, যাই হোক, আমি বের করে দিচ্ছি। প্যাসেজ রিডিং, এই জন্য যে আপনি ইয়াগুলো দিয়েছেন আমাকে, হুম হুম, এগুলা পড়বেন রিডিং এর এগুলো জন্য। একটা দিচ্ছি দেখেন, এগুলা প্র্যাকটিস করতে হবে। হুম, as a period of usage is spent in our everyday, এই এই যে একটা বাক্য দেখেন, একটা দিয়েছি, লেজার অথবা পাস টাইমস, হ্যাঁ, আমাদের অবসর সময় বা বিনোদন। লেজার ইজ দ্য পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল। অর্থাৎ এই অবসর সময় এমন একটা সময় বা এমন একটা বিষয়, যেটা একজন ব্যক্তির নিজের ইচ্ছা মতো সে ব্যয় করে। আপনি যেদিন ছুটির দিনটা, আপনি ইচ্ছা মতো সময়টা ব্যয় করতে পারেন। ইন আওয়ার এভরিডে লাইফ
we have to be busy most of the time, and if we get some moments or more, we pass it in a simple carefree way. We don't do anything serious in our leisure. এইভাবে আপনাকে রিডিং পড়তে হবে। রিডিং এর জন্য অনেক প্যাসেজ আপনাকে দিব। একটা বিষয় দেখেন, একদিনে কিন্তু কোনো কাজ হয় না। আমি যদি আপনাকে বলি যে আমি আজকে একটানা 10 ঘন্টা আপনাকে পড়াবো, টোটাল ভাষাটা শিখিয়ে দিব, এটা কিন্তু কখনো হয় না। হ্যাঁ, হবে না, হয় এটা না এটা খুব ঠিক। হাস্যকর হবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে আগাতে হবে। আপনি যে বললেন রিডিং এর সমস্যা, আসলে এইটা আমাদেরকে দূর করতে হবে। আমি আপনাকে 4টা জায়গা কভার করে দিব, 4টা জায়গা: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, আরেকটা হচ্ছে স্পিকিং স্কিল, যেটাকে স্পোকেন স্কিল বলা হয়। তো এই 4টা আচ্ছা। জায়গা বলেছি হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, আরেকটা হচ্ছে স্পিকিং স্কিল। এই 4টা স্কিল, স্কিল অর্থ দক্ষতা, এই 4টা স্কিল আপনাকে আমি ডেভেলপ করে দিব। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি জি যে স্যার। জায়গাটাতে দেখাচ্ছিলাম, তো এই 4টা স্কিল কিন্তু আপনি আমার কাছে পড়লে সুন্দরভাবে ডেভেলপ করতে পারবেন। আপনি কথা বলতে পারবেন, আপনি একটা বিষয় পড়ে বুঝতে পারবেন যে এটা কি বলতে চাচ্ছে। অর্থাৎ এইগুলা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। একটা প্রবাদ বাক্য, অর্থাৎ কোনো কাজ রাতারাতি হয়নি। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। আচ্ছা যাই হোক, দেখেন আমরা এখানে টেন্সে ছিলাম। তো যেভাবে দেখাচ্ছিলাম, যেমন আই গো, আমি যাই; আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং; আমি গিয়েছি, আই হ্যাভ গন। আর আমরা শেষের এটা দেখতেছিলাম, গতদিন ক্লাসে আমরা 3টা টেন্স মোটামুটি কভার করেছিলাম। আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। এই যে দেখেন, কোনো কাজ পূর্বে শুরু হয়ে, ভালোভাবে খেয়াল করবেন, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পূর্বে শুরু হয়ে এখনো চলছে, যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সুমন 15 মিনিট ধরে গানটি গাচ্ছে, রিতা 1 ঘন্টা ধরে ছবিটা আঁকছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ার শেষে যা যা থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার শেষে ঠিক তাই তাই থাকে। তো পার্থক্যটা হচ্ছে কি জানেন? এই দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য দেখাই। এইটা দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পারবেন। এই যে, যেমন সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে, বাসটি 4টায় ছাড়বে, বাসটি 4টায় ছাড়বে। আচ্ছা, এটা না, এটা বাদ দিতে হবে। সে বাজারে যাচ্ছে, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে বাজারে যাচ্ছে। এই বাক্যটাকে যখন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবেন, তখন এখানে শুধু সময়ের উল্লেখ করে দিতে হবে। সে 1 ঘন্টা ধরে বাজারে যাচ্ছে। কি হবে বলেন? সে এক সে ঘন্টা এক ধরে, ঘন্টা মানে ধরে এই যে সে বাজারে সে যাচ্ছে। বাজারে যাচ্ছে, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন এখানে শুধু একটা সময়ের উল্লেখ করে দিবেন, সে 1 ঘন্টা ধরে বাজারে যাচ্ছে, তখন এইটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে দেখেন, আমি একটু দেখাই, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বুঝালে সেই টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিভাবে আপনি চিনবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন সে স সেন এইগুলো থাকবে চলমান। যেমন আমি ভাত খাইতেছি, সে স্কুলে যাইতেছে, তারা মাছ ধরিতেছে। অর্থাৎ এখানে একটা চলমান ভাব বুঝাবে। এর গঠন প্রণালীটাও খুব সহজ। কিভাবে এই বাক্যগুলো গঠন করবেন দেখেন। এই বাক্যগুলো গঠন করতে গেলে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট মানে কি? কর্তা। সাবজেক্ট মানে কর্তা। তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন, দুইটা বসানো যাবে না। সাবজেক্ট, বসাতে হবে। হ্যাঁ, বিন বসাতে হবে, ইয়েস। এইটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেন একটা হ্যাভ ছিল, হ্যাভ। এই দেখেন, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি বাজারে গিয়েছি, এই যে এই বাক্যটা দেখেন, আই হ্যাভ গন টু মার্কেট। আই আই এর পরে হ্যাভ ছিল, আর এখানে কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন। যেমন আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, আমি 2 ঘন্টা ধরে হাঁটিতেছি, আই হ্যাভ বিন। সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন। এরপর এরপর মেইন ভার্বের পর আইএনজি। আই হ্যাভ বিন ওয়াকিং। কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং। কতক্ষণ ধরে হাঁটছি? 2 ঘন্টা ধরে। তাহলে আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ওয়াকিং ফর, পরটা কিসের হ্যাঁ, পর? ফর এই যে যাবত বা ধরে, এখানে যাবত বা ধরে উল্লেখ থাকে, এই জন্য এখানে ফর বা ফ্রম বা সিন্স আসে। ফর বা সিন্স আসে, ফর বা ফ্রম বা সিন্স,
তিনটা জিনিস আসতে পারে, কখনো ফর হতে পারে অথবা ফ্রম। ফর বা ফ্রম একই কথা। যাবৎ বা ধরে থাকলে ফর বসে, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স বসে। কোনো বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি হইতে থেকে চেয়ে এমন থাকে তাহলে সেখানে সিন্স বসে, SINCE, সিন্স বসে। সেখানে কি বসে বলেন? সিন্স বসে। হ্যাঁ, এটা মনে রাখবেন। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। এই দেখেন সাবজেক্ট দে, এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসেছে, তো দে এর পরে হ্যাভ বিন বসে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছে, সিন্স টুয়েসডে। সিন্স টুয়েসডে, মঙ্গলবার হইতে। হুম। আচ্ছা, এই তাহলে আপনি সিনটা কোথায় কোথায় বসাইতে বললেন? হইতে থেকে চেয়ে, যখন এই শব্দগুলা উল্লেখ থাকবে বাংলা বাক্যে হইতে থেকে চেয়ে, তখন সিন্স বসাতে হইতে হবে। থেকেছে। আর যাবৎ বা ধরে থাকলে ফর বসাতে হবে। যাবৎ বা ধরে থাকলে কি বসাতে হবে বলেন? ফর, পর FOR। বসাতে হবে। এই প্রথম বাক্যটা দেখেন, আচ্ছা। আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, 2 ঘন্টা যাবৎ হাঁটছি, যাবৎ বা ধরে। আই হ্যাভ বিন আচ্ছা। ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে হাঁটছি। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 5 আওয়ার্স। ফাইভ এটা আওয়ার্স হচ্ছে ওকে। প্রেজেন্ট টেন্সের মোটামুটি 4টা অংশ এবার দেখলেন। এখন দেখবো পাস্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সরাও যে 4 ভাই, পাস্ট টেন্সরাও কিন্তু সেই 4 ভাই, শুধু প্রেজেন্টের জায়গায় নামটা হবে পাস্ট। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে এটাকে বলতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এখানেও সেইটা একই রকম একই আছে, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট নাম ধারণ করেছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছেন? অর্থাৎ দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। আগেরটা বলেছিলাম সাধারণ বর্তমান কাল, এটা হচ্ছে সাধারণ অতীতকাল। হুম। আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এইটার অর্থ হচ্ছে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বা ঘটমান অতীতকাল। আগে বলেছিলাম চলমান বা ঘটমান বর্তমান কাল, আর এটা হচ্ছে চলমান বা ঘটমান অতীতকাল। বুঝতে পেরেছেন? অতীতকাল একই জিনিস। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স বুঝলে পাস্ট টেন্স অটোমেটিকলি আপনি বুঝে যাবেন। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ ছিল পুরাঘটিত বর্তমান কাল, আর এটা হচ্ছে পুরাঘটিত অতীতকাল। কি হবে বলেন? পুরাঘটিত, পুরা গঠিত অর্থাৎ অতীতকাল। বর্তমানের জায়গায় শুধু অতীত শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু না। তো এখন আমরা পাস্ট ইনডেফিনিটটা দেখব। পাস্ট ইনডেফিনিটের অর্থ কি বলেছি? সাধারণ অতীতকাল। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সের অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। যেমন দেখেন, আমি স্কুলে গিয়েছিলাম, সে বাজারে গিয়েছিল। আচ্ছা, এখানে অবজেক্ট বাদ দেই, বাজার টাজার বাদ দেই, যদি বলা হয় আমি খাই, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, আই ইট, তাই না? যদি বলা হয় আমি খেয়েছিলাম, তখন কি হবে? আই এট। তখন কি হবে? ইট এর আই এই এট। এই এটটা কোথা থেকে আসলো? এই যে দেখেন, আমি আপনাকে বারবার যেটা দেখাচ্ছি, এই শীটটা আমি এখন দিয়ে দিব ক্লাস শেষে। আপনি অবশ্যই অবশ্যই প্রত্যেকদিন 5টা বা 10টা বা 20টা করে অবসর সময় ভার্ব ফর্ম গুলো করে অবশ্যই ফেলবেন। স্যার, হুম। অবশ্যই করবো। আপনার প্রচেষ্টাতে আপনি পারবেন। তো এই যে বললাম আমি খাই, আই ইট, আর যখন পাস্ট ইনডেফিনিটে বললাম আমি খেয়েছিলাম, তখন আই এট হবে, আই এট। যদি এখানে একটা অবজেক্ট যোগ আই করে এট। দেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি বিরিয়ানি খেয়েছিলাম, আই এট বিরিয়ানি। হ্যাঁ। আমি ডিম খেয়েছিলাম, আই এট অ্যান এগ। আমি আপেল খেয়েছিলাম, আই এট অ্যান আপেল। অর্থাৎ এখানে ওই অবজেক্ট যা বসাবেন সেটা হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে পাস্ট টেন্সের বেলায় ভার্বের V2 ব্যবহার করতে হবে, অর্থাৎ V2 মানে পাস্ট ফর্ম, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম। বাক্যটা দেখেন, দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর এ হ্যাবিট অফ পাস্ট। বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স ডিসক্রাইবস, পাস্ট ইনডেফিনিট টেন্স বর্ণনা করে অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর এ হ্যাবিট অফ পাস্ট, যে কাজটা অতীতে কমপ্লিট হয়ে গিয়েছে অথবা অতীতের একটা অভ্যাস। বাংলায় চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে লাম লেম ল তাম তেম ত, বা ল লাম ত তাম, এই জায়গাটা দেখেন ক্রিয়ার শেষে আপনি এইগুলা থাকলে নিশ্চিত হবেন যে বাক্যগুলা পাস্ট টেন্সে আছে। জি স্যার, অবশ্যই। বুঝতে পারছেন? একটা মজা আছে। মজা আছে অবশ্যই। হ্যাঁ, যে কোনো জিনিস মজা করে পড়বেন, মজার সঙ্গে নিবেন, দেখবেন অনেক ভালো দ্রুত মুখস্থ হবে। আমরা আনন্দের সাথে শিখবো, দেখবেন ওই প্রাইমারি স্কুলের সামনে এগুলা লেখা থাকে, আমরা পড়তে পড়তে শিখবো, আমরা খেলতে খেলতে শিখবো, আমরা আনন্দের সাথে শিখবো। আমরা, আপনি তো এগুলো এগুলো ভালো বোঝেন, যেহেতু ওই দেশে আপনার বেবি কেয়ারে চাকরি করতে হয়, জি স্যার, বেবিদের। আমি এগুলো অনেক ভালো বুঝি। আমি এগুলো যতক্ষণ এইখানটা বুঝি আমি আফসোস করি আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে
মানে সেই তুলনায় কিছুই শিক্ষা হয় না, আর এখানকে এক একটা বাচ্চাকে হীরার টুকরার মতো যত্ন করে তুলে ঠিক ওঠায়। ঠিক ঠিক, আমি দেখেন অবাক হয়ে এই যাচ্ছি। হংকং না, শুধু আমার কাছে অনেক দেশে, আমেরিকা থেকে একজন পড়ে তাহমিনা ইয়াসমিন, তো উনিও এখানে ঠিক বেবি কেয়ারের মতো একটা কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করে। উনি আমেরিকার জর্জ জর্জ না, এটা হচ্ছে টেক্সাসে থাকে। তো উনি বলছিল যে স্যার, উনি এই দেশে ঢাকার একটা বড় একটা কলেজের টিচার ছিলেন, তো ওনার মেয়ের কাছে চলে চলে গিয়েছে আমেরিকাতে। তো উনি বলছিল যে স্যার, বাংলাদেশে তো আমি লেখাপড়া করছি, আমার ছেলে মেয়েদেরকেও লেখাপড়া শিখিয়েছি, তো বাংলাদেশের টিচিং পদ্ধতি আর আমেরিকার টিচিং পদ্ধতি আকাশ পাতাল পার্থক্য। মানে আকাশ পাতাল, সত্যি। সেখানে বাচ্চাদের কোনো প্রেসার থাকে না, কিন্তু আমাদের দেশে 3 বা 4-এর একটা বাচ্চা আমি দেখেছি, সে তার ব্যাগের ওজন হয় শুধু 20 কেজি, মানে ব্যাগ বইতে বইতে সে লম্বা হতে পারে না। আর ওদের দেশে আমেরিকাতে কোনো বই নিয়ে যাওয়া লাগে না, জাস্ট একটা ল্যাপটপ। 3 বা 4-এর একটা বাচ্চা একটা আইপ্যাড বা ল্যাপটপ বা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তার ব্যাগে থাকে। বাড়িতে কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না। হোমওয়ার্ক দিলেও ওইটা নিয়ে হ্যাঁ, যেন হ্যাঁ। হোমওয়ার্ক দিলে ওইটা নিয়ে যেন ওই বাচ্চা ভয় না পায়, ওর জন্য যেন ওর ঘুমের সমস্যা না হয়, ওর যেন টেনশন ফিল না করে যে আমাকে এটা করতেই হবে, আগামীকাল স্কুলে আমার এই পড়াটা দিতে হবে, এমনটি না। অর্থাৎ ওদের লেখাপড়ার ধরন আর আমাদের লেখাপড়ার ধরন অনেক পার্থক্য, অনেক। আপনি যেহেতু হংকং এ রয়েছেন, আপনি তো জানেন যে মানে ওইটা, আপনাদের ওই সিস্টেম যদি বাংলাদেশে চালু করা হইতো, তো আমাদের দেশের ছেলে মেয়েরাও কিন্তু ওদের থেকে আমাদের দেশের ছেলে মেয়েদের মেধা ভালো, কিন্তু আমাদের টিচিং পদ্ধতিটা মোটেই ভালো না। মোটেও ভালো না, এটা একবারে সত্যি কথা স্যার। আমি এত ছোটবেলায় পড়ছিলাম, বাবা মা তো এমনি শিক্ষা দেয়নি, তারপরে ক্লাসের সময় টিচারদেরকে দেখতাম, হুম হুম কোনো টিচারই ভালো ছিল না। হুম হুম হুম। ইয়া। তো যাই হোক, এখন দেখেন এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ল থাকবে, লাম থাকবে, ত থাকবে, তাম থাকবে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, তারা ক্রিকেট খেলেছিল। অর্থাৎ সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল। যেমন আমি 1 বছর আগে একটা মোবাইল ফোন কিনেছিলাম। হ্যাঁ, গত সপ্তাহে আমার চাচি আমাদের বাসায় বেড়াতে এসেছিল, সে ফুটবল খেলেছিল। অর্থাৎ এখানে কাজটা অতীত হয়ে গিয়েছে, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল। এর গঠন প্রণালীটাও খুব সহজ। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর দেখেন ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম বসাতে হবে। এই বাক্যটা দেখেন, আমি বাজারে গিয়েছিলাম। তোরা খুবই জরুরি, হ্যাঁ অবশ্যই, সবকিছুই এই জন্য তো ভার্ব। বলছি ভার্ব মুখস্থ আগে হচ্ছে, সাবজেক্ট আর ভার্ব মুখস্থ করতে হবে। যেমন যদি বলা হয় আমি যাই, এটা সবাই পারবে, কি আই গো। তো এই যাওয়া ইংরেজি কি গো, এই ভার্বটা যদি না জানা থাকে পারবেন না। আপনি এটা যদিও পারেন আমি যাই, যদি বলা হয় এই যে বাক্যটা আমি গিয়েছিলাম, তখন তো এই গো ভার্বের V2 হবে কি ওয়েন্ট। এই ওয়েন্ট তো সবাই জানে না, এটা তো মুখস্থ করার বিষয়। হুম আচ্ছা, 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 এই আমিও তো জানি না স্যার। হুম। এই যে এখন শিখতেছি। আচ্ছা অবশ্যই শিখবেন, আমি শিখাবো। তো দেখেন এই যে বলছে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আচ্ছা যদি বলা হয় আমি যাব, তখন কি হবে, ওই আই গো, ওই গো এর আগে একটা শ্যাল বা উইল দিতে হয়। কেন দিতে হয়? আমি যাব, এটা ভবিষ্যৎকাল, ভবিষ্যতে যাব, আগামীকাল যাব, ও, আগামী সপ্তাহে যাব। এটা আমি চিন্তা করতেছিলাম যে এই শ্যালটা কোথায় ব্যবহার হয়, হ্যাঁ এবার ওইটাতে আমি বুঝছি এখনো এসে পারিনি, ভবিষ্যতে। ওইটা এসে পারিনি, ওটা হ্যাঁ, ফিউচার টেন্সে যখন বুঝাবো তখন শ্যাল উইল। তো দেখেন আমি যাই, আচ্ছা। আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আর আমি যাব, আই শ্যাল গো। তিনটা ভাবে আমি কথাটা বললাম, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, একটা পাস্ট টেন্সে, একটা ফিউচার টেন্সে। তো এই বাক্যগুলো আপনি একটু বুঝবেন। এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ অতীতকাল, এইটা কিভাবে চিনবেন, বাংলা ক্রিয়ার শেষে এই লাম লেম ল তাম তেম ত এগুলা থাকে। আর এর গঠন প্রণালী খুব সহজ, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম, ওই যে 3টা করে ফর্ম হয়, আচ্ছা। ওর V2 ফর্ম হুম, হুম। প্লাস অবজেক্ট। যেমন আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমরা ক্রিকেট খেলেছিলাম, উই প্লেড ক্রিকেট, প্লে মানে খেলা করা, আর এর V2 হবে হচ্ছে প্লেড। এর V2টা কি হবে, প্লেড। আমরা ক্রিকেট খেলেছিলাম, উই প্লেড ক্রিকেট। পাস্ট ইনডেফিনিট টেন্স খুবই সহজ, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আরো সহজ। যেমন দেখেন আচ্ছা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখিয়েছিলাম আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। কি হবে বলেন, আই অ্যাম গোয়িং। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওই একই বাক্য আই অ্যাম গোয়িং, শুধু এম এর পরিবর্তে ওয়াজ দিতে হবে। আই অ্যাম গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি, আর আমি আই যাচ্ছিলাম, ওয়াজ ইয়েস আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং। গোয়িং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খাচ্ছিলাম কি হবে, আই ওয়াজ ইটিং। আই অর্থাৎ ওয়াজ অর্থাৎ জাস্ট দেখেন, বসতে হবে, ইয়েস, ওয়াজটা হচ্ছে অর্থাৎ ওটা হ্যাঁ, হয়ে যাচ্ছে। অর্থাৎ অতীতকালে কোনো কিছু নির্দিষ্ট সময় ধরে চলছিল,
এমন বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কিছু আচ্ছা। নির্দিষ্ট সময় ধরে চলছিল, যেমন আমি ভাত খাচ্ছিলাম, এই বাক্যগুলো দেখেন, সে বই পড়ছিল, তারা ফুটবল খেলছিল, পাখিরা আকাশে উড়ছিল, হ্যাঁ, আমি ছবি আঁকছিলাম, আমি একটা চিঠি লিখিতেছিলাম, এই বাক্যগুলা। অর্থাৎ মনে রাখবেন অতীতকালে চলমান ভাব, অতীতকালে চলমান ভাব। আমি বই চলমান ভাব। পড়ছিলাম, আমি বই পড়ছিলাম কখন বুঝায়? আপনাকে বললাম যে বর্ণা আপা আজকে সকাল 10টার সময় আপনি কি করতেছিলেন? আপনি বললেন স্যার আমি তখন আমার অফিসে ছিলাম, আমি আমার কাজ করতেছিলাম, আমি আমার কাজ করিতেছিলাম। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, দেখেন সে বইটি পড়িতেছিল, কি হবে? হি ওয়াজ রিডিং দ্য বুক। কি হবে বলেন? হি ওয়াজ রিডিং দ্য বুক। দেবো। সে বই পড়িতেছিল। তারা ফুটবল খেলিতেছিল, দের পরে আর অজ বসে না, দের পরে ওয়ার, কারণ দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এখানে ভার্ব প্লুরাল। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তারা চিঠি লিখছিল, দে ওয়ার রাইটিং এ লেটার। প্লেয়িং এর জায়গায় লেখা ইংরেজি হচ্ছে রাইট, আর লিখছিল রাইটিং। অর্থাৎ মনে রাখবেন এই গঠন প্রণালীটা দেখেন, সাবজেক্টের পরে অজ বা ওয়ার, তারপর ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তাই, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর থাকে অক্সিলারি ভার্ব হিসাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার থাকে। কি থাকে বলেন? আচ্ছা, ওয়াজ ওয়ার থাকে, আমি বুঝছি স্যার আপনার এই এমি স্যারের ইয়েটা, আর ওয়াজ ওয়ার এটা বুঝেছি। এক্সটেনশন অর্থ কি হয়? হ্যাঁ, এক্সটেনশন অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ। এইটা কেমন? যদি বলা হয় ও, দেখেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। যদি বলা হয় আমি সকাল 10টার সময় স্কুলে যাই, বা আমি তার সাথে স্কুলে যাই, আমি আমার বন্ধুর সাথে স্কুলে যাই, এই যে অতিরিক্ত অংশটুকু 10টার সময় বন্ধুর সাথে, হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সটেনশন। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে তিনটা জিনিস রয়েছে। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর ভাত হচ্ছে অবজেক্ট। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাই মাংস দিয়ে, আমি ভাত খাই ডাল দিয়ে, আমি ভাত খাই তাদের সাথে, আমি ভাত খাই টেবিলে বসে, এই যে টেবিলে বসে মাংস দিয়ে তাদের সাথে, এইগুলো হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। ঠিক আছে? আবার যাই হোক, বুঝছি। আচ্ছা দেখেন তাহলে আমরা আজকে যে তিনটা জিনিস নতুন শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা জিনিস আপনি এখনই আবার একটু দেখবেন। আর এই শীটটা আমি পাঠিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে এখন একটু গ্রামের বাড়িতে রয়েছে, আমার বিদ্যুৎ চলে গিয়েছে, ল্যাপটপটায় চার্জ নাই, ঠিক আছে? আমি এই ক্লাসটা আচ্ছা। এখান থেকে আবার শুরু করব, তবে আমি যতটুকু পড়িয়েছি আশা করি আপনার ব্রেনে সব ধরতে পেরেছে। হ্যাঁ, এবং এই শীটগুলো আমি এখন জি দিয়ে স্যার। দিচ্ছি, এইগুলো আপনি আবার একটু দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখনই কোনো